अपने मालिक की जुदाई बर्दाश्त नहीं कर सकता। ये बांडिया, ये बांडिया, तेरी जुदाई का गम मैं सह लूंगा बांडिया, सह लूंगा। जा। विराट कोहली टेस्ट कैरियर, রোহিত শর্মার টেস্ট ক্যারিয়ার, ফাইনালি বাঙালির অ্যাডমিনের গলার অবস্থা। গলার অবস্থা একটু পরে আসছি। আমার এই মুহূর্তে একটু ডার্ক নাইটের একটা খুব ভালো ডায়লগ খুব মাথায় আসছে, এখন সোশ্যাল মিডিয়াতে চলছেও, যে আইদার ইউ ডাই অ্যাজ এ হিরো অর লিভ লং এনাফ টু সি ইয়োরসেলফ বিকাম এ ভিলেন। খুবই সহজ দুটো এক্সাম্পল আমরা এই টেস্ট সিরিজে দেখতে পেলাম, একটা রবিচন্দ্রন অশ্বিন আর একটা রোকো, রোহিত শর্মা বিরাট কোহলি। কাউকে বলে দিতে হবে না আমি কোথায় কাকে মিন করছি, ঠিক আছে? আচ্ছা, সৌরভদার গলার অবস্থা যদি একটু ফিরে আসি, সৌরভদার গলার অবস্থাটা এরকম হলো কি করে? মানে কদিন সকালবেলা একটু উঠছিলাম, ভাবছিলাম সকালবেলা উঠে ভগবানের কাছে, আল্লাহর কাছে, গডের কাছে একটু প্রার্থনা করবো, বুমরার কাছে, জাসপ্রীত বুমরার কাছে একটু প্রার্থনা করবো, তো ভগবান শোনেনি। তো খুবই দুঃখের সাথে জানাতে হচ্ছে যে 2024 শেষ হচ্ছে, জয় পডকাস্টে রিলিজ হচ্ছে আজকে। তো 2024 শেষ, 2024-এর সাথে সাথে আমাদের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার স্বপ্নও শেষ আজকে। কারণ যদি আমরা পরের ম্যাচটা জিতেও যাই, তাহলেও শ্রীলঙ্কাকে হারাতে হবে অস্ট্রেলিয়াকে 2-1, 2-0 বা 1-0-তে, তবে আমাদের সুযোগ আছে যে আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে পারি। তো এটা একদম নায়ের বরাবর। যাই হোক, এর চেয়ে ঋষভ পন্থের ভালো গাড়ি চালানোর চান্স বেশি। তেজ চালাই তুনে কিউ আপনি গাড়ি। যাই হোক, তো আমি ম্যাচটাতে একটু ফিরে আসি। আমরা আমাদের আজকের প্রথমে বলে দিই, আজকের টপিক অফ ডিসকাশন কিন্তু একদম আলাদা। আমি শুরুতে যেভাবে শুরু করলাম সেরকমই, যে ইন্ডিয়ান ক্রিকেটে হিপোক্রেসি আর বায়াসনেস, এটা আমরা শুধু আজকে নয়, বিগত 10 বছর, 1 দশক ধরে আমরা এই জিনিসটা দেখে আসছি, হয়তো তার আগের থেকেও। তো সেই জিনিসটা নিয়ে আমরা মোটামুটি ডিসকাশন করবো, বাট যেটা নিয়ে কথা না বললেই নয় সেটা হচ্ছে এই বর্ডার গাভাস্কার ট্রফির এই ম্যাচটা। তো ম্যাচ খুবই একটা সুন্দর ম্যাচ হয়েছে, সোজা কথা বলতে গেলে মেলবোর্ন টেস্টে, বক্সিংয়ের টেস্ট। মানে কোনো সময় অস্ট্রেলিয়া গিয়েছিল, কোনো সময় ইন্ডিয়া এগোতে পারেনি, বাট ফাইটের মধ্যে ছিল। আলটিমেটলি বক্সিং ডেতে নকআউট পাঞ্চটা আমরা খেয়েছি স্বাভাবিকভাবেই। তো এই টেস্টটা নিয়ে যদি কথা বলি, প্রথম কথাই জসপ্রীত বুমরা, একটাই প্লেয়ার, গোটা টিমে একটাই প্লেয়ার জসপ্রীত বুমরা। মানে গরু গাধার মতো তাকে খাটিয়ে নেওয়া হয়েছে। গরু গাধা মানে সেই গরুর দুধ দুইয়ে 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 রক্ত বেরিয়ে যাচ্ছে, তারপরে বলছে ভাই আর 2 ফোঁটা। সৌরভদা, আরে আমি তো বুমরার একখানা ছবি দেখলাম ভাই, যে ও নাকি পান্তকে বলছে যে আর আমি লাইভ দেখছিলাম একদম কালকে, তোমার মানে কালকে বলতে ডে 4-এর একদম যখন শেষের দিকে আর একটা স্পেল বাকি, 8টা স্পেল হয়ে গেছে, 9th স্পেল বাকি, তখন এইভাবে হাঁটু মুড়ে বসে গেছে, বলছে আর নেই জোর দিয়া যা রা মুঝসে ভাই, বাস হো গিয়া। মানে এইরকম ভাবে তাকে করা হয়েছে। 29টা উইকেট, 29টা সরি, আজকে 30টা সম্ভবত, একটা আজকে একটা নিয়েছে, সকালে একটা নিয়েছে, তো 30টা উইকেট, যেখানে রোহিত শর্মারও 31টা আছে রান। তো বুঝতেই পারছেন যে কত বড় ইম্প্যাক্ট দিয়েছে, অ্যান্ড তারপরে এইভাবে লেট ডাউন হতে হয়েছে, এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং একটা ব্যাপার। তো জসপ্রীত বুমরার জন্য খুবই খারাপ লাগছে, আমাদের তো যা হয়েছে, বাট লোকটার জন্য খুবই খারাপ লাগছে। দ্বিতীয়ত বলো বর্ডার গাভাস্কার ট্রফিতে সবচেয়ে ভালো কি লাগে বল না, মানে বর্ডার গাভাস্কার ট্রফির হাইয়েস্ট গুলো মানে আলাদা লেভেলে যায়, ঠিক আছে? মানে বর্ডার গাভাস্কার ট্রফি শুধুমাত্র অস্ট্রেলিয়া আর ইন্ডিয়ার জন্য ফেমাস না, বর্ডার গাভাস্কার ট্রফি একটা আমরা স্ট্যান্ডার্ড হিসেবে দেখি, যত উঁচুতে ওঠাই বর্ডার গাভাস্কার ট্রফি তোকে ততটা নিচুতে নামাতেও পারে। তো যদি উঁচুতে ওঠার কথা বলি, বুমরার ক্ষেত্রে দেখতে পেলাম যে ফার্স্ট প্লেয়ার হিসেবে টেস্ট ক্রিকেটের হিস্ট্রিতে, টেক এ ডিপ মোমেন্ট অ্যান্ড থিঙ্ক, টেস্ট ক্রিকেটের হিস্ট্রিতে ফার্স্ট প্লেয়ার হিসেবে 20-র নিচে অ্যাভারেজে 200 উইকেট পেয়েছে। No one has done that before. I don't know how that is possible. মডার্ন ক্রিকেটে যেখানে একটা ফাস্ট বোলারের কোনো মর্যাদা বেঁচে থাকছে না আইসিসির গড লেভেলের রুলগুলোর জন্য, কিন্তু সেখানে 19 পয়েন্ট সামথিং কোথাকার বোলার, ইন্ডিয়ান বোলার, সাবকন্টিনেন্টের বোলার, যেখানে হোম টেস্টে তো অশ্বিন জাদেজাই পুরো সব উইকেট খেয়ে, ঠিক আছে? সেখানে হোম অ্যাডভান্টেজ ভাই, ও হোম ডিসঅ্যাডভান্টেজ। আমার তো মনে আছে যে
100 উইকেট যখন হয় তখন ওর ইন্ডিয়াতে সম্ভবত উইকেটই ছিল না, মানে নায়ের বরাবর সব উইকেট বিদেশে নিয়েছে, মানে হোমে কোনো অ্যাডভান্টেজ ছাড়াই এরকম একটা আলাদা নজির। দ্বিতীয়ত যাদের নিয়ে কথা না বললেই নয় তারা হচ্ছে ঋষভ পান্ত এবং জাদেজা। রোহিত শর্মার কথাও বলতাম কিন্তু এখন বললে লোকে গালাগালি দেবে। তো ঋষভ পান্ত জাদেজা আমাদের লাস্ট 5-6 বছর ধরে বিদেশের প্রতিটা সিরিজ, ইভেন প্রতিটা ম্যাচ বললেও ভুল হবে না, যেখানে কেউ না কেউ দাঁড়িয়ে আমাদের পিছন বাঁচিয়ে দিয়েছে। একটা সিরিজে গিয়ে জামা কাপড় খুলে দিল, শুধু জামা কাপড় খুলে চামড়া নয়, ভিতরে হাড় কঙ্কাল বেরিয়ে পড়লো ইন্ডিয়ান ক্রিকেট টিমের। তো ঋষভ পান্ত জাদেজার জন্য একটু সহানুভূতি থাকছে, যতই খারাপ জায়গায় এই সিরিজটা, বাট বাকি সিরিজগুলো ভালো খেলেছিল। তৃতীয়ত টিম সিলেকশন নিয়ে তুমি বলো। টিম সিলেকশন নিয়ে আমি কি, মানে আমি জানি না, মানে এই ম্যাচটাতে শুভমান গিলকে যে ড্রপ করা হলো, রোহিত শর্মা নিজেকে নিয়ে মানে কিরকম বলবো খেলছে সিঁড়ি মানে মিউজিক্যাল চেয়ারের মতো খেলছে, যে সেই চেয়ারটা ফাঁকা আছে ভাই বসে যায়, এটাতে বসতে দেয়, এটাই মানে নিজের ঘরের যেন চেয়ার টেয়ার সাজানো আছে, আজকে এটা ইচ্ছে হচ্ছে বসছি, কালকে ওটা ইচ্ছে হচ্ছে বসছি, কোনোভাবে আর হচ্ছে না। যদি পরিষ্কারভাবে বলি যে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে লোকটা এতটা, মানে একটা রান করার জন্য যে যেখানে পারছে নিজেকে ঢুকিয়ে শুধু একটু রান করার চেষ্টা করছে রোহিত শর্মা, খুবই প্যাথেটিক ব্যাপার। তো ওই জন্য শুভমান গিলকে বাদ পড়তে হলো। তো বাকিটা বল। ফ্রাস্ট্রেটেড থেকে মনে পড়লো যে মানে আকাশ পাহাড়ি আজ আমাদের মধ্যে নেই, মানে আমাদের মধ্যে নেই, বেঁচে আছে এখনো আনফর্চুনেটলি। আকাশ পাহাড়ি একটা খুব ভালো কথা বললো সেদিন যখন আমাদের কথা হচ্ছিল। ও মানে টিম সিলেকশন দেখে ও বলেছিল যে এই টিমটা না আইপিএল এর টিম মনে হচ্ছে আমাদের স্টার্টিং 11টা, কারণ কোচটা গৌতম গম্ভীর। হ্যাঁ, কোচটা গৌতম গম্ভীর, সবাই গম্ভীর অ্যাপ্রোচ চেয়েছিল, এটা আমরা পেয়েছি। এরা মানে কি করছে, মানে যেখানে লিটারালি আমরা টি20-তে যেমন একটা ব্যাটসম্যান একে 1 ওভার ওকে 2 ওভার করে করিয়ে কোনো মতে জোড়াতালি দিয়ে কাজ চালিয়ে দিই, সেরকম করে একটা টেস্ট উতরে দেবে। মানে গৌতম গম্ভীর এত এক্সপিরিয়েন্স লোক, তাকে আমি কি বলবো, আমরা কে, উই আর নোবডি, বাট সে যদি এই জিনিসটা বুঝতে না পারে যে এই রকম করে একটা টেস্ট উতরানো যায় না, ঠিক আছে, তো সেখানেও যে লজিকে খেলানো হলো, সেখানেও কি বলে আমাদের নীতিশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর 200 ওভারের 200 কত ওভারের মধ্যে 29 ওভার বল করেছে, 212 ওভার মনে হয় বল হয়েছে, দুটো ইনিংস মিলিয়ে 29 ওভার বল করেছে। 29 মানে আমি যদি এক ইনিংসে 2টো বোলার ধরি তাহলে 2টো ইনিংসে 4টে বোলার, তারা 29 ওভার বল 27 ওভার বল করেছে, সরি যদি ভুল হতে পারে, 27 ওভার বল করেছে। সেখানে জসপ্রীত বুমরা একটা ইনিংসে, মানে অস্ট্রেলিয়ার যে লাস্ট ইনিংস অস্ট্রেলিয়া খেলো সেখানে একা মনে হয় 25 ওভার 26 ওভার বল করেছে। মানে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে অনেক রকমের কথা বলা হয় আমাদের এখানে না, আমরা মানে এতটাই পিছিয়ে পড়ে আছি এইসব জিনিসে, এত টাকা পয়সা সত্ত্বেও বিসিসিআই এর অ্যাপ্রোচ এত পিছিয়ে আছে। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বলতে এরা ভাবে যে গার্লফ্রেন্ডের সাথে বারবাডোসে ছুটি কাটানো যাওয়া। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট যে ইন গেমও হতে পারে, এই বেসিক কনসেপ্ট আমরা প্রফেশনাল ক্রিকেট খেলি না ভাই, আমরা জানি যে একটা ম্যাচে করা যায়। একটা বোলার যখন কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে গেছে, তাকে দিয়ে আরেক ওভার টানানো মানে ইটস সুইসাইডাল। মানে তুমি ও জসপ্রীত বুমরার পার্সপেক্টিভ থেকে ভাবো, ফার্স্ট ম্যাচটা ক্যাপ্টেন্সি করলো, ম্যাচ জেতালো, ম্যাচ জিতিয়ে পরের ম্যাচে ফিরিয়ে মানে তোমার ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হলো, প্রেস কনফারেন্স এসে বলছে আমরা এরকম ভাবে দেখি না টিমকে যে এর দিকে আঙুল তুলবে, এর দিকে আঙুল তুলবে, আমাদের নিজের কাজটা করা উচিত। এবং সেটা লিটারালি মিন করছে যে নিজেদের কাজটা নিজের করা উচিত। সে জানে যে আই এম অন ন্যাশনাল ডিউটি, আমার এই কাজটা করা উচিত। একজন ক্যাচে ড্রপ করছে, বুমরা শুধু হাসছে, হাততালি দিচ্ছে, একটু ফ্রাস্ট্রেশন দেখাচ্ছে, যেটা স্বাভাবিক ফাস্ট বোলারের জন্য, বেরিয়ে যাচ্ছে গড। আর বাকি দুজনকে নিয়ে কথা বলবো, তারা হচ্ছে রোহিত শর্মা, বিরাট কোহলি। যত কম বলা যায় ততই ভালো, বাট আজকে সেটা নিয়েই বলবো কথাবার্তা। তো রোহিত শর্মার আমরা অ্যাকচুয়ালি এই পডকাস্টটা আমরা যখন ঠিক করেছিলাম, আজ থেকে 3 মাস আগে ঠিক করেছিলাম, শুনলে হাসবেন, যে আমাদের টাইটেলটা ছিল যে হোয়াই রোহিত শর্মা ইজ দ্য বেস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান ইন লাস্ট 5 years। আনসাবস্ক্রাইব বাটনটা পুরো এদিকে কোথাও আছে, খুঁজে নি। কাট টু 2-3 months আজকে আমরা পডকাস্ট বানাচ্ছি হোয়াই রোহিত শুড রিটায়ার। মানে কতটা ডাউনফল থেকে ডাউনফল গেছে এই সিরিজে। 5 কি 6 এভারেজ একটা সিরিজে একটা ক্যাপ্টেনের, ইন্ডিয়ান ক্যাপ্টেনের, এর থেকে নিচু কি হতে পারে? বিরাট কোহলি
বিরাট কোহলি, যদি আমি এখান থেকে শুরু করছি না, বিরাট কোহলির তো এখানে ডাউনফল হয়নি। বিরাট কোহলির ডাউনফল আজ 5 বছর আগের থেকে চলছে, যখন কোনো এক মহিলার সাথে হাতটাতে মিলিয়ে নিয়েছিল, ঠিক আছে, তারপর তেজে শুরু হয়েছে, এখনো সেখান থেকে উতরে উঠতে পারেনি। মানে মহিলাগুলো বিরাট কোহলির জীবনটা শেষ করে দিচ্ছে, সোজা কথায় বলা যায়। তো আমরা যদি ওই ক্যান্সার রোগী, কিছু করার নেই, আবার ক্যান্সার রোগী তুই। যাই হোক, মনে আছে আমরা একটু আগে বললাম যে বর্ডার গাভাস্কার ট্রফির হাইগুলো যেরকম হাই হয়, লো গুলো সেরকম লো হয়, ভীষণ রকমের লো, এক্সট্রিম লোজ। বর্ডার গাভাস্কার ট্রফি আরেকটা কারণে ইনফেমাস, সেটা হচ্ছে রিটায়ারমেন্টস। যেরকম জেতার গ্লোরি আছে, সেরকম কেরিয়ার শেষ করে দিয়েছে। অনেক এক্সাম্পল আছে বর্ডার গাভাস্কার ট্রফিতে রিটায়ারমেন্টের। আজকে আমরা চাইছিলাম যে এই সিরিজটাতে একটু ছোট করে আলোকপাত করব, তারপর রিটায়ারমেন্টের ইয়েতে যাব। গম্ভীরের এরাতে আমরা এটা বলবো না যে সব কিছুই খারাপ হয়েছে। গম্ভীরের এরাতে অবভিয়াসলি ওরা ওয়াশিংটন সুন্দরকে ব্যাক করছে, এবং অশ্বিনের রিটায়ারমেন্টে আপনি এগ্রি করুন বা আমাদের মতো ডিসএগ্রি করুন, যাই করুন, এটা ফ্যাক্ট যে ওদের মানে দে হ্যাভ আ প্ল্যান। ওয়েদার দ্যাটস আ গুড প্ল্যান অর ব্যাড প্ল্যান সেটা ফিউচার উইল টেল, কিন্তু ওদের একটা প্ল্যান আছে। ওরা ওয়াশিংটন সুন্দরকে যখন ব্যাক করছিল তখন থেকে আমরা একটা এরকম সেন্স পাচ্ছিলাম যে অশ্বিনকে পিছন দিকে ঠেলিয়ে ওরা এগোবার চেষ্টা করছে। এবার হয়েছে যেটা, এই সিচুয়েশনে আরেকজনও উঠে এসেছে, নীতিশ কুমার রেড্ডি। আজকে সেরকম সেঞ্চুরি মেরেছে বলে বলছি না, ছেলেটা জেনুইনলি ভালো খেলছে, মিটিওরিক রাইস হয়েছে এবং গম্ভীর রেখে ভালো হ্যান্ডেল করছে। হোপফুলি রিয়ান পারাগ, হোপফুলি রিয়ান পারাগকে আকাশ পাহাড়ির ফেভারিট প্লেয়ার, হোপফুলি রিয়ান পারাগকেও একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবে, এটাই আমাদের আশা থাকবে। এইগুলো হলো পজিটিভ পয়েন্ট। বাট অ্যাগেন ভাই, আমাকে আতস কাজ নিয়ে খুঁজতে হচ্ছে গম্ভীরের পজিটিভ পয়েন্ট। সেটাও কি রিয়ান পারাগ, নীতিশ রেড্ডি। নীতিশ রেড্ডি তো এই সিরিজে ঘুরে এসেছে, বাট এগুলো তো অ্যাকচুয়ালি হোয়াইট বলের জন্য। রিয়ান পারাগ যতটা ডেসপারেট হয়ে আমাদের সারা আলী খানের হট পিকচার খোঁজে, অমনি করে আমাদেরকে খুঁজতে হচ্ছে গৌতম গম্ভীরের হট পিকচার, মানে ভালো জিনিস। যাই হোক, তো আশ্বিনের রিটায়ারমেন্ট থেকে মনে পড়লো সৌরভদা, আমি তো এখন খেলা দেখতাম না, তো আশ্বিন যেভাবে রিটায়ার করেছে আরো একজন লিজেন্ড, যার রেকর্ডটা আমি ভেবেছিলাম জেনুইনলি যে তার রেকর্ডটা আশ্বিন ভেঙে তবে রিটায়ার করবে, বাট সেই লেজেন্ড অনিল কুম্বলেও হিরোর মতন রিটায়ার করেছিল। আমি যেটা শুনেছিলাম যে নিজের অলমোস্ট পিকে থাকতে থাকতে রিটায়ার করেছিল। তো আমি ওই সময় দেখিনি, তো তুমি যখন তুমি তো জেনুইনলি দেখতে, তখন তোমার কিরকম ফিল হয়েছিল? মানে আশ্বিনের যেরকম ব্যাপারটা হলো সেরকম তোমারও ফিল হয়েছিল? সব মানে আমাদের একটু এটা নিয়ে বলতে গেলে একটু পিছিয়ে যেতে হবে। ইন্ডিয়ান ক্রিকেটে না এই ধারণাটা অনেকের হয়তো এই রিয়েলাইজেশনটা আমাদের সবসময় হয় না। সেটা হচ্ছে যে ইন্ডিয়ান ক্রিকেটে যেটা হয়, বিসিসিআইয়েরই দোষ হোক, আমাদের প্লেয়ারদের মাইন্ডসেটই হোক, আমরা সচরাচর জানি না কোথায় থামতে হয়, আমরা টেনে নিয়ে যাই। টাইমে ছাড়াটা এটা অস্ট্রেলিয়ার মেন্টালিটি। নর্মালি ফুটবলে আমরা দেখেছি জার্মানির প্লেয়ারদের, এখন তো টনি ক্রুজকে দেখছিস, বাট লাইক টনি ক্রুজ একা না, লাইক বহুত প্লেয়ার আছে যারা একদম পিকে হঠাৎ করে এলো, বললো ঠিক আছে আমি ছেড়ে দিচ্ছি, মানে নো ফাস নাথিং, এভরিওয়ান ইজ লাইক কি হয়ে গেল কেসটা। তো টনি ক্রুজ সেই ট্রেডিশন ফলো করেছে, অস্ট্রেলিয়াতে সেটা করে। এবার ইন্ডিয়াতে যে কারণেই হোক, যার দোষেই হোক, যার গুণেই হোক, এটা হয় না। ইন্ডিয়াতে এখন অবধি প্রপার রিটায়ারমেন্ট পেয়েছে আনুষ্ঠানিকভাবে দুজন, ইনসিডেন্টালি দুজনই লিটল মাস্টার নামে পরিচিত, সচিন তেন্ডুলকার, সুনীল গাভাস্কার, আরো একজন আশিস নেহরা পেয়েছে। ঘাড়ে পিঠে চাপানোটা রিটায়ারমেন্ট না। হু ইজ আশিস নেহরা? এই চেন্নাইয়ের ফ্যানদের জিজ্ঞেস করেন, চেন্নাইয়ের ফ্যানরা এক্ষুনি ক্রিক ইনফো থেকে স্ট্যাটসের বন্যা বইয়ে দেবে, চ্যাট জিপিটি থেকে প্যারাগ্রাফ লিখে দেবে, চেন্নাইয়ের ফ্যানদের জিজ্ঞেস করেন হু ইজ আশিস নেহরা। আশিস নেহরা যদি রিটায়ারমেন্ট পেতে পারে তাহলে এরা কেন নয়? দ্য থিং ইজ আমরা থামতে জানি না। এবার সেই ইয়েতে এই থামতে জানি না, হ্যাঁ, তার জন্য বাদ পড়ে যায়, অনেকে পড়ে গেছে, সেহওয়াগ থেকে শুরু করে জাহির খান। সেহওয়াগের ক্ষেত্রে যেটা হয়েছিল যে ওর হ্যান্ড আসি ছোট করে। তো এইখানে আমাদের যে জিনিসটা হয়েছিল তখন, সৌরভ গাঙ্গুলি প্রথমে বলেছিল, সৌরভ গাঙ্গুলি দুটো এরিয়ার মধ্যে পড়ে, সৌরভ গাঙ্গুলি কাইন্ডটা বলে দেওয়া হয়েছিল যে এই সিরিজে খেলে ছেড়ে দেবে তো দাও, নইলে যাবে, আনঅফিসিয়ালি ওকে বলা হয়েছিল।
সৌরভ গাঙ্গুলি বলেছিল ঠিক আছে এই সিরিজটা খেলে আমি ছেড়ে দেবো। ইটস নট লাইক ও খুব একটা ফর্মে ছিল না, বাট ধোনি সেই মুহূর্তে 2008-এ একটা আলাদা ডিরেকশনে নিয়ে যাচ্ছিল, ফিটার টিম, ইয়াং জেনারেশন, ইয়াং ইস্তানের অ্যাড, দোজ হু আর ওল্ড ইনাফ টু রিমেম্বার। এর মধ্যে কি হলো, তখন কিন্তু ধোনি টেস্টের ক্যাপ্টেন না, তখন টেস্টের ক্যাপ্টেন অনিল কুম্বলে। মোহালি টেস্টে ইভেন সৌরভ গাঙ্গুলি ওটা তো বোধ হয় সেঞ্চুরি করেছিল বা সামথিং লাইক দ্যাট, ভালো রান করেছিল মোদ্দা কথা। মোহালি টেস্টে কি হলো, সেকেন্ড টেস্ট অস্ট্রেলিয়ার এগেনস্টে, অনিল কুম্বলে হঠাৎ করে রাতারাতি এসে বলে দিল এটা আমার লাস্ট টেস্ট। মানে একদম অশ্বিন যেমন করে বলেছিল গ্যাচ করে মাঝ রাস্তায় ছেড়ে দিল। অ্যান্ড সৌরভ গাঙ্গুলি 4 নম্বর টেস্টের পর ছেড়েছিল সিরিজের শেষে, তো অনিল কুম্বলে হঠাৎ করে ছেড়েছিল একদম এই অশ্বিনের জিনিসটা। নাথিং, মানে ফাইট ক্লাবে বলেছে যে নাথিং নিউ এভার হ্যাপেন্স, এভরিথিং ইজ এ কপি অফ আ কপি অফ আ কপি। এখানে সেই রকম যেন জিনিসটা আমি ডেজাভু হচ্ছে, অশ্বিন যেভাবে রিটায়ার করলো, হঠাৎ করে খেলা দেখছি, সেদিন দেখছি কোহলিকে জড়িয়ে টড়িয়ে ধরেছে, কি হলো কোহলি রিটায়ার করছে না, অশ্বিন করছে। আনফর্চুনেটলি কিছু করার নেই, আনফর্চুনেটলি অশ্বিন রিটায়ার করছে বলে বলছি, কোহলি রিটায়ার করেনি বলে বলছি না, আমায় ক্যান্সেল করবেন না। আমার মানে একটা টাইমের জন্য তো আমাদের মধ্যে আশাটা জেগেছিল যে অশ্বিন বিরাট কোহলিকে হাক করছে, ভাই বাস 200 রুপিয়ে দাদা দিতাম করা দে। যাই হোক সেটা না, তো এই হয়েছিল ব্যাপার। এরপর কিন্তু সেভাবে কেউ রিটায়ারমেন্টের সুযোগ পায়নি। রাহুল দ্রাবিড়ও উনি সাইলেন্টলি গেছিল, ধোনিও সাইলেন্টলি জন্য তাও তোমার আনুষ্ঠানিকভাবে একটা মাঝখানে বলেছিল, যেহেতু আনুষ্ঠানিকভাবে মোর অর লেস, বাট লাইক মানে হি ওয়াজ নেভার দ্যাট পারসন। বাট লক্ষ্মণ, আমি তখন দেখেছিলাম লক্ষ্মণ তোমার ওই একজন সিরিজ ভিভিএস লক্ষ্মণ সিরিজটা হেরে, মানে ইন্ডিয়া তখন বাইরে বাইরে সিরিজ হারছে প্রচুর, অ্যান্ড ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ হয়, তারপর লক্ষ্মণ বাদ পড়ে। লক্ষ্মণ অ্যাকচুয়ালি তোমার তখন তুমি জানোই তো যে বিসিসিআইকে তখন ও বলেছিল যে অনুরোধ করেছিল যে আমি লাস্ট টেস্টটা আমার এখানে খেলতে চাই। মানে এত বড় একটা লেজেন্ড, তুমি ভাবো এত বড় একটা লেজেন্ড, সে নিজে বলছে বিসিসিআইকে যে আমি আমার ঘরের মাঠে লাস্ট টেস্টটা খেলতে চাই, সেটা তাকে সুযোগ দেওয়া হয়নি। হ্যাঁ, বাট মানে কতটা মানে তার গায়ে লেগেছিল জিনিসটা, তাই না? একদমই একজন লেজেন্ড হিসেবে জিনিসটা খারাপ লাগার। কিন্তু সত্যি কথা বলতে রোহিত শর্মার সাথে এই টেস্টে যেরকম জিনিসটা হলো না, লক্ষণের সাথে ওটা ধারাবাহিকভাবে হচ্ছিল। লক্ষণে কি হচ্ছিল তখন, মানে ও ব্যাট চালাচ্ছে, বল প্যাডে এসে লাগছে, সামহাও বলটা ওর পায়ে আগে লাগছে, ব্যাটে লাগছে না, ওর হাত স্লো চলছে, পা স্লো চলছে, দেখে একটা বাচ্চা ছেলেও বুঝতে পারবে তখন এরকম অবস্থা। এই সেম জিনিস দেখতে পেলাম রোহিতের দুটো ইনিংসে। ফার্স্ট ইনিংসে ইট ওয়াজ দ্য নাথিং ডেলিভারি, নাথিং, দ্য বল ওয়াজ ডুইং নাথিং, ও জাস্ট কুলকিনারা খুঁজে পেল না, উপর দিকে তুলে দিল। কনফিডেন্স না থাকলে যেটা হয় আর কি, এটা আমরা টেস্টে দেখছি, বাট আইপিএলে তো আমি 6-7 বছর ধরে এসে দেখে যাচ্ছি, মানে কোনো চেঞ্জেস নেই, ওই সেম জিনিসটা এখন টেস্টে যেতে চলছে না, কোনো চেঞ্জ নেই। এবার এই জিনিস লক্ষণের ক্ষেত্রে রিটায়ারমেন্ট হতে, মানে ওকে বাধ্য করেছিল নিতে। রোহিতের ক্ষেত্রে কি হবে, তার আগে আমরা একবার ছোট করে স্ট্যাটগুলো দেখে নিই। আমাদের এটা বিরাট কোহলি নিয়ে অলরেডি আমরা একটা পডকাস্ট করেছিলাম, আমি আর আকাশ পাহাড়ি, আপনারা এখানে লিঙ্কটা দেখতে পাবেন ওপরে, দেখে আসুন ওটা। এইটা এখন আমরা রোহিতের ইয়েতে যদি আসি, একটা কম্পারেটিভ ইয়ে বল। রোহিতকে তোমার রোহিতের টেস্ট ক্যারিয়ারটা তো যেরকম চলছিল আমরা সবাই খুব ভালো করে জানি যে রোহিত শর্মার টেস্ট ক্যারিয়ার কিরকম ভাবে যাচ্ছিল, বাট সেখানে একটা টার্নিং পয়েন্ট করা হয়, যেখানে সৌরভ গাঙ্গুলি অ্যাকচুয়ালি বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার পর ইন্ডিয়ার ক্রিকেট একটা অন্যদিকে মোড় নেয়, সেটা ভালো খারাপ সেটা আমরা পরে, সেটা আলাদা আলোচনার বিষয়, বাট একটা অন্যদিকে মানে অন্য একটা চ্যাপ্টার শুরু হয়, যেখানে বিরাট কোহলিকে টেস্ট ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হয়, মানে সেটা পরে রোহিত শর্মাকে ওপেন করানো হয়, ঠিক আছে, ওপেন করানো হয়, টেস্ট ক্যাপ্টেন্সিও দিয়ে দেওয়া হয় অলমোস্ট প্রায় সঙ্গে সঙ্গে। তো রোহিত শর্মাকে তখন সবাই প্রচুর কাকা চিচি এরকম টাইপের করছিল, মানে চিচি এগুলো কী করছে, রোহিত শর্মাকে যে টেস্ট কেরিয়ারই নেই তাকে দিয়ে ওপেন করানো হচ্ছে। কিন্তু তারপর রোহিত শর্মার টেস্ট কেরিয়ার এইখান থেকে এইখানে নিয়ে চলে যায়, মানে একটা টাইমে ফ্রেমের বাইরে বেরিয়ে না যায়, মানে ধরাছোঁয়ার বাইরে চলে যায়, ঠিক আছে, দিয়ে তারপর থেকে আবার এইখান থেকে ব্যাক টু বেসিক্স। সরি, যাই হোক। তো 2019 সালে যখন রোহিত শর্মা ওপেন করতে শুরু করে, তখন তারপর 2020 চলে আসে, 19 সালে সাউথ আফ্রিকা এগেইনস্টে সিরিজগুলো খেলছিল, আর ওই সিরিজে আমি যদি খুব ভুল নয় 3টা সেঞ্চুরি মেরেছিল। তারপর 2020-তে তার এভারেজ ছিল 92.7, 2021 সালে এভারেজ ছিল শর্মা, তখন যদিও হোম সিরিজ চলছিল, 47.7 2021-এ, 2022-এ 30,
ম্যাচ কম হতো তখন, একটা কি দুটো টেস্ট খেলেছিল আমার যতটুকু মনে হয়। 2023-এ 42, 2024-এ একটা টাইমে খুব ভালো ছিল, 2 সেঞ্চুরি মেরেছে এই বছর। অ্যান্ড তারপর সেটা কমতে 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 এখন 24.8 নেমে এসেছে। সেটাও শুনে বেশি মনে হচ্ছে। ইয়ে भी ज्यादा है। একই রকম ভাবে আমি যেখানে এই যে এই হাত নিয়ে চলে গেছিলাম, এখানে ছিল বিরাট কোহলি ওইখান থেকে নিজেকে এইখানে নিয়ে এসছে। মানে ভাই একসাথে চলবো, ঠিক আছে। রোহিত শর্মা বিরাট কোহলি দুটো আলাদা পথ ধরে, ঠিক আছে, দিয়ে ঘুরে এসে আবার একই জায়গায় দাঁড়িয়ে দুজন। বিরাট কোহলি কেরিয়ারটা একটু বলে নি। বিরাট কোহলি 2020-তে এভারেজ ছিল, নেমে আসে 19, 2021-এ 28, 2022-এ 26, 2023-এ জানি না ভগবান করে 56, আর 2023-এও এটা একটা আকাশ পাহাড়ি থিওরি আছে যে, এবং আমি কমপ্লিটলি এগ্রি করি, যে বিরাট কোহলি যখন বেশি ওয়ানডে খেলে ও সেই বছর সব কিছুই ভালো খেলে। 2023-এ ওয়ার্ল্ড কাপের জন্য আমাদের প্রচুর ওয়ানডে খেলতে হয়েছিল, তো সেই জন্য ও ওয়ানডেতে রান পায়, ও কনফিডেন্স পেয়ে টেস্টে রান পায়, ও ওরা কপালে আইপিএলেও রান পায়। কি বলবো? তো এই বছরটা 2024-এ অ্যাকচুয়ালি 25 এভারেজ আছে। এবারে বিরাট কোহলি রোহিত শর্মা কি বললাম, মানে দুজন দুটো আলাদা পথ ধরে তারা একই জায়গায় দাঁড়িয়ে আছে এখন, ঠিক আছে। দুজন তো তেরি ট্রেন পকড় मैं मेरी ट्रेन पकड़ता हूँ, फिर अगले माने 5 साल बाद 5 साल बाद यही स्टेशन पे मिलेंगे, तब देखा जाएगा कौन कहाँ है, ठीक है, कौन पहले रिटायर होता है, ঠিক আছে। মানে আমরা বড় বড় প্লেয়ার দেখেছি, সেওয়াগকে দেখেছি, ঠিক আছে। সেওয়াগ কিন্তু এরকম জিনিস তো ছিল না। আচ্ছা, সেওয়াগকে তো বাধ্য হয়েছে আবার, ও বাবা সেওয়াগের ব্যাপারটা বলি। সেওয়াগ এই তো বিরাট কোহলি রোহিত শর্মার এই কেরিয়ার চলছে, মানে এরকম জায়গা দিয়ে যাচ্ছে। বিরাট কোহলি কি বললাম, লাস্ট 5 বছরের মধ্যে আমি আর একবার চেক করে নিই যদি একটু বেশি হয়ে যায় কিনা, 5 বছরে 30-এর নিচে এভারেজ 4 বছর 30-এর নিচে। সেওয়াগ যে লাস্ট বছরটা খেলেছিল, সেওয়াগের এভারেজ ছিল 32, লাস্ট 8টা ইনিংসে সেওয়াগের এভারেজ ছিল 34। তারপর তাকে বাদ দেওয়া হয় কোনো রকম কোনো কথাবার্তা না বলে। রোহিত শর্মার লাস্ট যদি 6টা-7টা ইনিংস দেখি, তার এভারেজ দেওয়া হয় হয়তো 6-7। সেওয়াগের ক্ষেত্রে এজ যতটা, মানে এই অ্যাভারেজ যতটা ফ্যাক্টর ছিল, এজ তার চেয়ে বড় বেশি ফ্যাক্টর ছিল। এজ 34 বছর বয়স ছিল, মানে 34 কেন বলছি, এজ অ্যাজ ইন এজ রিলেটেড প্রবলেম। যেমনটা আমি তোকে আগের দিন বলছিলাম যে ওর হ্যান্ড আই কোঅর্ডিনেশনটাই আসল ছিল, চশমা পড়ে যাওয়ার পর সেটা একটা ইম্প্যাক্ট পড়ে, যেটা দেখা যাচ্ছিল, বাট হি ওয়াজ স্টিল স্কোরিং সাম রানস হিয়ার এন্ড দেয়ার। হ্যাঁ, কিন্তু এরা তো পুরো ড্রাইড আপ। মানে সেওয়াগকে বাদ দিয়ে দেয় হঠাৎ করে, অ্যান্ড তারপর আইপিএলে গিয়ে আপনার যদি মনে থাকে সেঞ্চুরি করে। আইপিএলে একটা পাঞ্জাবের হয়ে এত সুন্দর একটা সিজন দেয়, ঠিক আছে, যেখানে ওই সময় যদি আমরা বাকি ইন্ডিয়ান যে ওপেনারগুলো ছিল অল ফরম্যাট মিলিয়ে, তাদের মধ্যে সেওয়াগের পারফরমেন্স ডোমেস্টিকে যথেষ্ট ভালো ছিল। তারপরেও সেওয়াগকে এরকম করে বাদ দেওয়া হয়, অ্যান্ড সেওয়াগের সাথে গৌতম গম্ভীর যখন বাদ পড়ে শিখর ধাওয়ান ঢোকে, গৌতম গম্ভীরকে নিয়ে বেশি কথা হয়নি, কারণ শিখর ধাওয়ান ঢোকার পরে ওই 187 রানের ইনিংসটা খেলে দেয়, মানে শিখর ধাওয়ান পুরো পুষিয়ে দেয়। বাট গৌতম গম্ভীরকে ওইরকম হঠাৎ করেই বাদ দেওয়া হয়। গৌতম গম্ভীরের কেরিয়ারে কিন্তু সেরকম খারাপ চলছিল না, অ্যান্ড তারপর গৌতম গম্ভীরকে রেগুলারলি ডোমেস্টিকে পারফরমেন্স দিতে থাকে, অ্যান্ড তারপর তাকে ফিরিয়ে আনা হয়। যে সিরিজে ফেরানো হয়, জল বয়ে দেয়, আমার মনে হয় ইংল্যান্ড সিরিজ ছিল, ইংল্যান্ড সিরিজে ফেরানো হয়, অ্যান্ড সেখানে 4টা ইনিংস খেলে সেখানে একটা 50 মারে। তারপরে তাকে আবার বাদ দিয়ে দেওয়া হয়, আবার ডোমেস্টিক পারফরমেন্স করে, কিন্তু তারপরে ঘুরে তাকানো হয়নি। তো এই হচ্ছে আমাদের যে প্লেয়ারগুলো আগে বাদ পড়েছে তাদের অবস্থা, অ্যান্ড সেখানে আমরা কম্পেয়ার করছি দুটো প্লেয়ারের সাথে, যারা বিরাট কোহলি, রোহিত শর্মা। যারা রোহিত শর্মার আমি তো 2-3 মাস দেখছি, সেটা বিরাট কোহলির 5 বছর ধরে চলছে, যেখানে সেটা নিয়ে কোনো কথা উঠছে না। কেন কথা উঠছে না সেটা নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের বসা। অ্যান্ড শুধু এরা তো রিটায়ারমেন্টের কথা বলছি, যে বাইরে পরে গিয়ে রিটায়ার করতে হয়েছে। কয়েকটা প্লেয়ার রয়েছে, যেরকম ধরো রাইডু, ঠিক আছে, রাইডুর সাথে বিসিসিআই কি করেছে, বিএ শঙ্কর এক্ষুনি বলবে যে আমি একটা 2D গ্লাস কিনছি পডকাস্ট দেখার জন্য। ওয়ার্ল্ড কাপ বিএ শঙ্করের সাথে টাকা হবে, এখন ভালো খেলছে, টাকা হবে হয়তো। যাই বিএ শঙ্কর যদি আনসাবস্ক্রাইব করে দেয় আমাদের চ্যানেলটা, কিছু করার নেই। বাট রাইডুর সাথে খারাপ হয়েছে জেনুইনলি। রাইডু ভালো জায়গায় থাকতে পারে। বিরাট কোহলি যেখানে কথা দিয়ে দিয়েছিল, ভাই তুই ওয়ার্ল্ড কাপ খেলবি, হ্যাঁ, মানে তখন 4 নম্বর পজিশনটা আমাদের যা মেস ছিল, হ্যাঁ, হি সলভড দ্যাট প্রবলেম, বাট তারপর উই ক্রিয়েটেড আওয়ার ওন। সেই দিয়ে তারপর কেদার যাদব
কেদার যাদব আমরা কতদিন ধরে অলরাউন্ডারের জন্য ভুগেছি, ঠিক আছে? কেদার যাদবকে কেন বাদ দিয়ে দেওয়া হলো না? ধোনির সাথে বসে বসে বল খাচ্ছিল ইংল্যান্ডের সাথে ওয়ার্ল্ড কাপে গেল, কেদার যাদবকে বাদ দিতে হলো। অ্যান্ড ঈশান্ত শর্মা কি খারাপ করেছিল? মানে হঠাৎ করে এরকম বাদ দিয়ে আকাশদীপেরা নতুন, ঠিক আছে, বাট ঈশান্ত শর্মা কি খারাপ করছিল যে ওকে ফোর্থ পেসার হিসেবে আমরা রাখতে প্রসিদ্ধ কৃষ্ণাকে ঢোকানো হলো, যে আমরা দেখতেও পাইনি প্রসিদ্ধ কৃষ্ণ কি করতে গেছে, অস্ট্রেলিয়া ঘুরতে গেছে, সেটা পরের ব্যাপার। বাট ঈশান্ত শর্মা কি খারাপ করেছিল বাদ দেওয়া হলো? প্রসিদ্ধ কৃষ্ণ এক্স কেকেআর প্লেয়ার, যাই হোক কিছু না, ঈশান্ত শর্মার সাথে খারাপ হয়েছে। আর একটা প্লেয়ার অমিত মিশ্রার কথা বলি। অমিত মিশ্রা যখন শেষের দিকে, অমিত মিশ্রা লাল বলের ফরম্যাট খেলেনি, বাট হোয়াইট বলে যখন সুযোগ পেয়েছে পারফরমেন্স দিয়েছিল। অ্যান্ড আমার যতটা মনে পড়ছে নিউজিল্যান্ডের সাথে ম্যাচ ছিল যখন শেষের দিকে, তারপর আর সুযোগ পায়, নিউজিল্যান্ডের সাথে ম্যাচ ছিল, নিউজিল্যান্ডকে 72 অল আউট করেছিল মনে হয় ভাইজাগে, 5 উইকেট 5 উইকেট হল নিয়েছিল একটা, তারপর বাদ দিতে। তো এরকম প্রচুর হার্ডওয়ার্কিং প্লেয়ার ছিল, প্রচুর হার্ডওয়ার্ক। ইভেন আপনারা যদি আইপিএল স্ট্যাটস খুলে দেখেন, এখন তো মানে নতুন যারা আইপিএল কিডো তারা বুঝবেন না যে অমিত মিশ্রা কি জিনিস ছিল। অমিত মিশ্রা মানে ওয়াজ ইন্ডিয়ান সুনীল নারায়ণ, 3টা হ্যাট্রিক আছে, তাই না? হ্যাঁ ওরকমই। অমিত মিশ্রা যে কি জিনিস ছিল, মানে একটা ইন্ডিয়ার হাইস্ট উইকেট টেকার ছিল, মানে আইপিএল হাইস্ট উইকেট টেকার ছিল, দিয়ে তারপর তাকে টালিঙ্গারা সবাই পের করে চাহাল টালে পের করে চলে যায়। বাট অমিত মিশ্রা ওয়াজ আ লেজেন্ড অফ ইন্ডিয়ান ক্রিকেট, মানে ইন্ডিয়ান ক্রিকেটের জন্য হতে পারেনি, বাট লেজেন্ড স্পিন বোলার। তো প্রচুর প্লেয়ার রয়েছে যাদের সাথে বিসিসিআই জেনুইনলি খারাপ করেছে। মানে এই হিপোক্রেসিটা কেন? যারা পারফরমেন্স দিচ্ছে, কেন আমরা অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতন মেন্টালিটি নিয়ে যেতে পারবো না, যেখানে আমার পারফরমেন্সটাই আমার জন্য ম্যাটার করবে রাদার দেন পিআর বা আইপিএল ভ্যালু বা আপনার নাম, এই জিনিসগুলো কেন ম্যাটার করে? গুড লুক যারা অ্যাডস বেশি করছে সেরকম প্লেয়ারদেরকে আমরা কেন বেশি, মানে তাদের দিকে কেন বায়াসড হয়ে যাব? কেন মানে এইভাবে কি আদেও ক্রিকেটের জন্য ভালো? তাহলে এরকম প্লেয়ারগুলো যদি বাদ যেতে পারে, তাহলে রোহিত শর্মা বিরাট কোহলিকে বাদ দেওয়া তো দূরের কথা, তাদের নিয়ে কথা উঠছেই না কেন? ব্যাপারটা হচ্ছে যে মানে আমরা এই বায়াসনেসটার কারণটাও কি অ্যাকচুয়ালি, মানে কেন হচ্ছে রোহিত শর্মা বিরাট কোহলির জন্য, এটা বাকিদের জন্য হয়? সবচেয়ে বড় তো ব্র্যান্ড ভ্যালুটাই এই মুহূর্তে ঠিক আছে, ওরা লেজেন্ড, এটা নিয়ে কোনো ডাউট নেই, কিন্তু আমরা একটু আগেই যেমন আলোচনা করলাম, অনেক লেজেন্ড প্রেসারে খেলা ছেড়ে দিয়েছে, অনেক লেজেন্ডকে গাড় ধাক্কা দিয়ে বের করেছে। আপনি সেটা ঠিক বলুন ভুল বলুন যাই বলুন, এটা ফ্যাক্ট, সবাইকে কোথাও না কোথাও একটা থামতে হয়, এবং সবাইকে থামার ডেফিনেশনটা আলাদা। আপনি একটা জায়গায় ভাবতেন যে এখানে গিয়ে থামতে হয়, আমি অন্য একটা ভাবছি, কোনোটাই ঠিক না কোনোটাই ভুল না। যারা ডিসিশন মেকিং প্রসেসে ছিল তারা সেই রকম করেছে, সিদ্ধান্ত নিয়েছে। তো এদের ক্ষেত্রে সেটা হচ্ছে না, কারণ প্রথমত এদের একটা ব্র্যান্ড ভ্যালু ভয়ঙ্কর রকমের। তারপর আমরা এই মুহূর্তে একটা মানে পিআরের যুগে আছি, আমাদের মানে পুরো জেনারেশনটা ইট ইজ ডিফাইন্ড বাই পিআর, ইনস্টাগ্রাম, হ্যাঁ, নইলে এই মানে রিল দেখছি যে বলছে হু ইজ মোস্ট ওভাররেটেড প্লেয়ার সচিন তেন্ডুলকার, হু ইজ মোস্ট আন্ডাররেটেড প্লেয়ার শুভমান গিল। ভাই আর দেবে ওর মেয়ের সাথে বিয়ে? বাপের কালে দেবে? মানে এই জিনিসটাই হচ্ছে যে যারা, আমরা তো ওই সময় দেখতাম, আমরা কি দেখতাম, নিও ক্রিকেট দেখতাম, যেখানে নিও ক্রিকেট ছিল না ওই সময়, টেন স্পোর্টস, সুন্দর। আমি ছোটবেলায় কোনোদিন সুনীল গাভাস্কারকে কপিল দেবকে ওভাররেটেড বলেছি বলে আমার মনে পড়ছে না। তো আমরা ওই সময় ক্রিকেটের সুন্দর জিনিস হতো, সেগুলো দেখতাম। এখন তো চ্যানেল একটাই, স্টার স্পোর্টসের 10টা ব্যাটা সব কিনে নিয়েছে, আর 10টা ব্যাটার মধ্যে 9টাতে ফুটবল খেলা হলো, সেখানে বিরাট কোহলিকে দেখানো হয় যে বিরাট কোহলি হলে ভাই এটা গোল করে দিত। এরকম যদি চলতে থাকে তাহলে বাচ্চারা কি শিখবে? যে বিরাট কোহলি, রোহিত শর্মা, MS ধোনি লেজেন্ড, বাকিরা তো হাডুডু খেলতে এসছে, ঠিক আছে? এই যে রবিচন্দ্রন অশ্বিন রিটায়ার করলো, কারোর কোনো কথা নেই। আমরা পডকাস্ট বানাইনি এই কারণে যে মানুষ দেখবে না। আমরা আগে রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে পডকাস্ট বানিয়েছিলাম, সেটা আপনারা যদি চেক করেন আমাদের ভিউটা দেখতে পাবেন, অ্যান্ড পডকাস্টটা যদি দেখেন তার কোয়ালিটিটা বুঝতে পারবেন, কিন্তু মানুষ দেখবে না। আমরা বুমরাকে নিয়ে কেন পডকাস্ট বানাইনি? কারণ মানুষ দেখবে না, আপনারাও দেখবেন না। হ্যাঁ, এটা ফ্যাক্ট। এবং আমি পুরোটা দোষও দিই না আপনাদের, কারণ আমরা যে আছি, যে পিআর অরার মধ্যে আমরা ঘেরা আছি, সেখানে আমাদের জানার ইচ্ছে হয় টাইটেলে রোহিত শর্মা, বিরাট কোহলি এগুলো দেখলে, বা ইভেন KL রাহুল, শুভমান গিল, তার বাইরে আমরা দেখতে কেউ রাজি নয়। আমরা থাম্বনেলে যে ছবিটা দেওয়া আছে আমাদের, সেখানে রোহিত শর্মা, বিরাট কোহলির ছবি কেন দেওয়া আছে? কারণ মানুষ ওটা দেখেই ঢুকবে, অ্যান্ড দ্যাট ইজ প্যাথেটিক। অশ্বিনের ছবি দেখলে আপনিও ক্লিক করতেন না। প্যাথেটিক, দ্যাট ইজ প্যাথেটিক। এটা আমরা করতে চাই না, বাট দ্যাট ইজ হাউ পিআর ওয়ার্কস।
টুইটারটা খুললে এখন আমি কেয়ার রাহুলে প্রচুর পিয়ার দেখতে পাচ্ছি, ঠিক আছে, প্রচুর পিয়ার দেখি টুইটার। আপনারা যারা এক্স ইউজ করেন তারা বুঝতে পারবেন কেয়ার রাহুলের 2টো পোস্ট ছাড়া কেয়ার রাহুলের পোস্ট আসছে, মানে দ্যাট ইজ হাউ পিয়ার ওয়ার্কস। তো স্টার স্পোর্টস ব্রডকাস্টার যারা হয় তারা যদি দিনে যখন খেলা হচ্ছে না তখন প্রত্যেকদিন বিরাট কোহলি রোহিত শর্মার পা চাটতে থাকে, পেছন কথাটা বললাম না, তাহলে কি হবে? এরকমই হবে, তাদের ভ্যালু বাড়তে থাকবে, আপনারা কোনোদিন কোশ্চেনই করবেন না, কারণ টাকা আসছে, খেলে যাও। আর একটা জিনিস যেটা আইপিএল ভ্যালু কীভাবে কাজ করে, যে একটা বড় ফ্র্যাঞ্চাইজি যেরকম বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু হয়ে খেলছে, পারফরমেন্স দিয়েছে, বাট ট্রফি এখন আসেনি। অন্য যে কোনো ফ্র্যাঞ্চাইজি হলে কী করতো, অন্য যে কোনো প্লেয়ার হলে যেরকম ম্যাক্সওয়েলকে বাদ দিয়ে দিল, তারা চাইছে যে পুরো একটা রিভাম্প করতে, ঠিক আছে, পুরো কোডটাকে বাদ দিয়ে দিল, নতুন করে খেলাবে। বাট সেখানে বিরাট কোহলি কেন রেখেছে? আইপিএল ভ্যালু, যে তার জন্য আমার ফ্যান বেসটা থাকবে, তার জন্য আমার টাকা আসবে চারদিক থেকে, অ্যাডস প্যাডস থেকে। এবার বিরাট কোহলি যদি রিটায়ার করে যায়, ঠিক আছে, রিটায়ার করে যায়, তার ব্র্যান্ড ভ্যালুটা একটু হলেও কমবে, যদি এরকম জায়গা থেকে রিটায়ার করে যায়, ঠিক আছে, একটু হলেও ব্র্যান্ড ভ্যালু কমবে। একই রকম রোহিত শর্মাকে এত টাকা দিয়ে কেন রাখলো? ব্র্যান্ড ভ্যালুর জন্য। রোহিত শর্মা যদি রিটায়ার করে যায় তারও একটা ব্র্যান্ড ভ্যালু কমবে। তো ফ্র্যাঞ্চাইজিগুলোও চাইছে যে প্লেয়ারগুলো থাকুক, হাইপ করে রাখো, টাকা বাড়িয়ে রাখো, আমরা টাকা পাচ্ছি, আমরা তোমাকে টাকা দেবো, পুরোটাই টাকার খেলার মধ্যে চলে গেছে। তো এইগুলো হচ্ছে বায়াসনেসটা ক্রিয়েট করছে, যেখানে মানুষ বুঝতে পারছে না আজকে রোহিত শর্মা, আমি রোহিত শর্মার ফ্যান, ঠিক আছে, দুঃখিত, রোহিত শর্মার সকালবেলায় উঠে যখন আমি প্রত্যেকদিন দেখি যে সিঙ্গেল ডিজিটস করে আউট হচ্ছে, আমার খিস্তি দিতে ইচ্ছে করে লিটারেলি। ওকে, স্বাভাবিকভাবে বিসিসিআই সিলেক্টরদের রোহিত শর্মাকে তো অবশ্যই, মানে জেনুইনলি এটা প্যাথেটিক। এখন তুই যেমন মানে রোহিত শর্মার ফ্যান, ঠিক আছে, কোহলির ফ্যান বেসটা আর একটু অ্যাগ্রেসিভ, মানুষের ডাইজেস্ট করতে এটা ডিফিকাল্ট লাগে যে আমি একটা সময় বিরাট কোহলির মানে ডাইহার্ড ফ্যান ছিলাম, ঠিক আছে, আমি এখনও বিরাট কোহলি অ্যাজ এ ক্রিকেটার সেই মুহূর্তে যেগুলো করেছে প্রচুর রেসপেক্ট করি, বাট অ্যাট দ্য সেম টাইম আমি ওকে কল আউট করতে রাজি আছি যদি ও খারাপ খেলছে। আমি আবার যদিও ভালো খেলে আমি আবার এসে করবো, বলবো হ্যাঁ অ্যাপ্রিসিয়েট করবো, ভালো বলবো, আমি রং বদলাচ্ছি না এটার মানে। কারণ আমি চাই যে দিনের শেষে ইন্ডিয়া জিতুক, কোহলি জিতলো না কি জিতলো, কে কি করলো ম্যাটার করে না, না এটাই তো হওয়া উচিত। আমরা ছোটোর থেকে এতেই বড় হয়েছি, সৌরভ গাঙ্গুলি খারাপ খেলেছে, সৌরভ গাঙ্গুলি বাদ পড়েছে, সৌরভ গাঙ্গুলি ফিরে এসছে, আমরা সবাই দাদার কামব্যাকে নাচানাচি করেছি, এটাই তো জেনারেলি হয়ে এসেছে। দিনের শেষে স্পোর্টস তো একটা রেজাল্ট ওরিয়েন্ট খেলা, মানে সিস্টেম, সেখানে এই যে রোকো ব্যাপারটা না, রোকো জিনিসটা মানে পুরো জিনিসটাকে তুলেছে, এই রোকো টার্মটায় উঠে এসছে পিআর থেকে। আপনি এখন বলেন বা যাই বলেন, জিনিসটা অর্গানিক্যালি ওঠেনি, পিআর চারদিকে ছেয়ে গেছে একটা সময়। টি20 ওয়ার্ল্ড কাপ ছিল, হ্যাঁ সাডেনলি অ্যাডভার্টাইজমেন্ট শুরু হয়ে গেল। এগুলো আপনাদের মাথায় ঢোকাচ্ছি ওই এজেন্সিগুলো, পিআর এজেন্সিগুলো, ঠিক আছে, আপনাদের মাথায় ঢোকাচ্ছে রোকো, ঠিক আছে, আগে রোহিরাট জিনিসটা ছিল, হ্যাশট্যাগ রোহিরাট, তো এইগুলোর জন্যই আসছে জিনিসটা। অ্যান্ড এখানে একটা প্লেয়ারের নাম আমি বলতে ভুলে গেছি যখন রোহিত শর্মার কথা হচ্ছে, না বললেই নয়, সেটা হচ্ছে শিখর ধাওয়ান, ঠিক আছে। শিখর ধাওয়ানের জন্য সাথে যেটা হয়েছে সেটা মানে অপরাধ, শিখর ধাওয়ানকে বাদ দেওয়া হয়েছে টি20 ফরম্যাটে স্লো খেলতে বলে, দ্যাট ইজ ফাইন, বাট টি20 ফরম্যাটে স্লো খেলতে বলে আপনি সব ফরম্যাট থেকে বাদ দিয়ে দেবেন, এটা ফেয়ার নয়। কারণ আমরা যদি 2013 থেকে যদি 2022 সালে যতদিন শিখর ধাওয়ান রোহিত শর্মা খেলেছে, রোহিত শর্মার পাওয়ার প্লেতে স্ট্রাইক রেট রয়েছে 73, সেখানে শিখর ধাওয়ানের রয়েছে 83। আপনি বলুন যে কে ইন্টেন্ট মার্চেন্ট অ্যাকচুয়ালি। শিখর ধাওয়ান যদি এত সুন্দর পারফরমেন্স, মানে এত সুন্দর বলতে স্ট্রাইক রেট যদি এত ভালো থাকে, আপনি সেটা পয়েন্ট আউট করে তাকে বাদ দিয়ে দিলেন, রোহিত শর্মা তো লিস্ট বেরিয়ে যাবে কিভাবে আপনি বাদ দিতে পারেন। তো দ্যাট হ্যাজ টু বি স্টপড, মানে এরকমভাবে চলা যায় না। মানে আমি মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্যান, সৌরভ দা রোহিত শর্মা রয়্যাল চ্যালেঞ্জার্সের ফ্যান, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই আর আইসিটি ফ্যান, ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফ্যান। মানে ইন্ডিয়ান ক্রিকেট টিমের ভালো হোক সেটাই আমরা চাই। এই মুহূর্তে আমরা চাই যে রোকো और नहीं सहा जाता भाई, कोई तो रोको। মানে আমি লাস্ট একটা কোশ্চেন করবো সৌরভ থেকে, দিয়ে আমরা পডকাস্টটা শেষ করবো, যে আর উই ইন দ্য এন্ড গেম, মানে এটাই কি শেষ? এই মানে হোয়াইট বল ক্রিকেট বহুত দিন ওরা খেলছে না, ওডিআই ক্রিকেট, বাট রেড বলে কি এটাই কি শেষ? মানে যদি আমরা এই সিরিজটা হারি, এটাই কি রোহিত শর্মা বিরাট কোহলির জন্য শেষ? বা যদি আমরা কোয়ালিফাই করি ফাইনালের জন্য, তো সেটাই কি শেষ হওয়া উচিত? বা তুমি কি দেখতে পাচ্ছ ওটা শেষ? আচ্ছা, মানে লেটস বি অনেস্ট, এইটা প্রথমে আমাদের আউট অফ দ্য ওয়ে করে নিতে হবে যে আমরা ফাইনালে রিচ করছি না, দ্যাট ইজ নট হ্যাপেনিং, ঠিক আছে। তো এরপর
রোহিত শর্মার ক্ষেত্রে আমি বলবো যে ইট ফিলস লাইক দি এন্ড ইভেন ইফ উই মানে সামহাউ কোয়ালিফাই, মানে যদি কোয়ালিফাই করতামও, হ্যাঁ, আর্নল্ড রাসেল এসে শ্রীলঙ্কাকে বলতো ভাই ও হেরে যা ইন্ডিয়া যা না আউট, ওর ইয়েতে ছেড়ে দেওয়া উচিত, মানে এই সাইকেলটার পর ছেড়ে দেওয়া উচিত। পরের সাইকেলে ও ক্লিয়ারলি 2 বছর খেলার মতো রেডি নয়, ঠিক আছে, দেখে বোঝা যাচ্ছে জিনিসটা। অ্যান্ড ও যে অ্যামাউন্ট অফ ম্যাচেস মিস করেছে অ্যান্ড ওভারসিজ ম্যাচেস মিস করেছে, একটা সময় যখন ও ভালো রান করছে তখনও যে পরিমাণে মিস করেছে অপরচুনিটিগুলো, মানে ডিফেন্ড করা ইম্পসিবল সিচুয়েশনটা ওখান থেকে। এবার সেদিক দিয়ে আই ফিল লাইক যে মুম্বাই লবি যদি সেইভাবে কাজ না করে অজিত আগারকার যদি সত্যি সেই রকম লেভেলের সিরিয়াসনেস দেখাতে পারে, তাহলে দিস ইজ দি এন্ড। মানে ধোনি সারভাইভ করেনি, হ্যাঁ, অনিল কুম্বলে সারভাইভ করেনি, সেখানে অনিল কুম্বলে তো সিরিজ জিতেছিল সেবারে বোধ হয়, হ্যাঁ, সে 2-0 সিরিজ জিতেছিল, তাও সারভাইভ করেনি। সো আই ডোন্ট নো যে কি করে হবে, 2-0 না 2-1 সামথিং লাইক দ্যাট। তো সেটা হয়েছিল, সেখানে পরপর ওখানে হোয়াইট ওয়াশ হয়ে এসছে ঘরের মাঠে, তারপর এখানে একটা ফেভারেবল জায়গায় ছিল। রোহিত শর্মার কথা বলছো, লাস্ট 6টা ক্যাপ্টেন্সি লাস্ট 6টা টেস্টে 5টা হেরেছে, একটা ড্র করেছে, সেখানে 3টে হোম ম্যাচ, মানে ভাবা যায় না। আর অস্ট্রেলিয়াতে আমরা 1-0 এগিয়েছিলাম। দিস ইজ নো কোইন্সিডেন্স, দিস হ্যাজ টু বি হিজ এন্ড। আর কোহলির ক্ষেত্রে আমি বলবো, কোহলির ক্ষেত্রে ওর মানে পজিটিভ দিক দিয়ে ওর দুটো আছে। একটা হচ্ছে যে ওর ব্র্যান্ডটা রোহিত শর্মা চাইতে সাইজে অনেক বড়, ব্র্যান্ডের কথা বলছি, হ্যাঁ, ব্র্যান্ডের কথাই বলছি। তো মানে বিদেশি ইউটিউবারগুলো ওর খেলা দেখবার জন্য এখানে আসছে, খেলার খাওয়া বোঝে না, চলে আসছে বিরাট কোহলি করে। তো এই হচ্ছে ওর ব্র্যান্ড পাওয়ার। হ্যাঁ, সেই তুলনায় ইট উইল বি ডিফিকাল্ট। আর বিরাটের পক্ষে আরেকটা আছে যে হি ইজ ফিটার দেন রোহিত ইভেন নাও। এই একটা জিনিসের জন্য আই এম নট কোয়াইট শিওর, স্পেশালি যখন দুজন অলরেডি ছেড়ে দিচ্ছে, তো সেখানে কোহলি একটু লাইমলাইটের পেছনে চলে যেতে সুযোগ পায়। অ্যান্ড বিসিসিআইয়ের জন্য একটা সমস্যা হবে যে নাম্বার 4 আমরা প্লেয়ার পাইনি, যেখানে রোহিত শর্মার রিপ্লেসমেন্ট আমরা একটা কে রাহুলকে একটা টিমিড একটা আলো দেখতে পাচ্ছি। বাট বিরাট কোহলির নাম্বার 4 আমরা এখনো কাউকে ট্রাই করিনি। তো আমার মনে হয় যে বিরাট কোহলির জন্য হয়তো বিসিসিআই অতটা প্রেসার দেবেন, বাট রোহিত শর্মা শুড স্টপ নাও। আর মানে রোহিত শর্মা জিনিসটা এরকম হয় যে তোমার রোহিত শর্মা যখন খেলছে তখন ডন ব্র্যাডম্যান, ঠিক আছে, আর যখন খেলছে না তখন লিটন দাস হচ্ছে ভালো প্লেয়ার। লিটন দাস বলে যে মুঝে কি তোরা, সে একটা কথা আছে যে মানে বিদায় নাও। এই জিনিসটা রোহিত শর্মার বোঝা উচিত যে হ্যাভ সাম রেসপেক্ট ফর ইউর লেগেসি ম্যান, ইউ হ্যাভ অলরেডি। আমার এটা খারাপ লাগছে ভাই, তোর টেস্ট ক্যারিয়ারের এভারেজ 47 ছিল একটা টাইমে, এখন 40, দুদিন পর 40 নিচে নেমে যাবে। কোথা থেকে কোথায়, মানে ক্যারিয়ারটা এই হাইতে শেষ করতি তুই, এই হাইতে 46, মানে ও লিটারালি লক্ষ্মণ অ্যান্ড ইভেন কারেন্ট বিরাট কোহলি চাইতো ওর বেশি থাকতো। কোহলিরও 46-এ নেমে গেছে বাই দ্য ওয়ে, যাই হোক, ইফ ইউ ক্যান বিলিভ দ্যাট। তো এই হচ্ছে ব্যাপার। এদের এখানে নিজেদের লেগাসি নিয়ে বোঝা উচিত, ছেড়ে দেওয়া উচিত, আর না ছাড়লে বিসিসিআই এর ফোকাস করা উচিত ভবিষ্যতের উপর। এই সাইকেলটা তো গেল, পরেরটাও নষ্ট না করে এখন থেকে যদি আমরা প্রিপেয়ার্ড হই, বহুত ইয়ং প্লেয়ার বসে আছে। ইটস নট লাইক যে আমরা এখনই এসে সব কিছু জিতে যাবো হ্যান ত্যান, বাট দেয়ার আর চান্সেস। এইসবের পরেও জাস্ট যাওয়ার আগে আপনাদের একটা কমেন্ট করে যেতে বলবো, আপনারা কমেন্টসে জানান আমাদের নিচে শিখর ধাওয়ানের সাথে সবচেয়ে বেশি খারাপ কে করেছে, শিখর ধাওয়ানের বউ, বিরাট কোহলি না রোহিত শর্মা, আপনারা কমেন্টসে জানাতে পারেন। তো এই আর কি, তো এই ছিল আজকে আমাদের পডকাস্ট, বিসিসিআই এর হিপোক্রেসি ভার্সেস বিসিসিআই এর বায়াসনেস। তো আপনাদের পডকাস্টটা কীরকম লাগলো সেটা আপনারা জানাবেন, ঠিক আছে। আর যদি আমাদের ভিডিওসগুলো ভালো লাগছে বন্ধুদের সাথে শেয়ার করবেন, যেটা অনেকেই করছে, অ্যান্ড ভিডিওটা লাইক করবেন। অ্যান্ড শেষে সৌরভকে একটা ডায়লগ দিয়ে যেতে বলবো, শাটার আইল্যান্ড একটা খুব সুন্দর কথা আছে রোহিত শর্মা বিরাট কোহলির জন্য। সৌরভদা, আবার শাটার আইল্যান্ড টেনে আনলি বেচারা। What would be yours? Soroda, what would be yours? To die as a good man or to live as a monster?